গাজায় চলছে ইসরায়েলের নির্বিচার হামলা। গেল ২৪ ঘন্টায় নিহত আরও অন্তত ৮৭ জন। ওদিকে নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ট্রাম্প, চান দ্রুত গাজা যুদ্ধের অবসান। অন্যদিকে গাজায় ভয়াবহ সামরিক অভিযানের জেরে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা রীতিমতো স্থগিত করে ফেলেছে যুক্তরাজ্য। ইরানের পারমাণবিক স্থাপনায় এর মধ্যেই হামলার প্রস্তুতি নিতে শুরু করেছে ইসরায়েল, এমনটাই বলছে মার্কিন গোয়েন্দা তথ্য। অন্যদিকে সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তানকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে চীন। চাল নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে জাপানের কৃষিমন্ত্রী পদত্যাগ করেছেন, জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। ইসরায়েলে টানা অবরোধের কারণে গাজায় গেল ২ মার্চ থেকে অনাহারে অন্তত ৩২৬ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আগামী ৪৮ ঘন্টার মধ্যে উপত্যকাটিতে ত্রাণ না পৌঁছালে আরও ১৪,০০০ শিশুর মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। উপত্যকাটির মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়েছে খোদ যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন। আর গাজায় হামলা চালিয়ে যাওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ২৪ ঘন্টার হামলায় গাজায় নিহত হয়েছেন আরও অন্তত ৮৭ জন ফিলিস্তিনি। দর্শক, সৃষ্টি ঘটকের একটা প্রতিবেদন আমরা দেখব, তার আগে জানাবো আমরা সৃষ্টি ঘটকের প্রতিবেদনটা দেখে নিই। দর্শক, যুক্তরাষ্ট্রসহ মিত্র রাষ্ট্রগুলোর উদ্বেগ আর আহ্বান উপেক্ষা করে গাজা উপত্যকায় নির্মমভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। মঙ্গলবারও গাজার আল মাওয়াসি, খান ইউনিস সহ বিভিন্ন জায়গায় তীব্র হামলা অব্যাহত রাখে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলের টানা ১১ সপ্তাহের অবরোধে গাজার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে সেখানকার মানুষ পশুর খাবার ও বালুযুক্ত আটা খেয়ে থাকতে বাধ্য হচ্ছেন। খাদ্যের অভাবে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা। গাজায় ইতোমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে, এ কারণে ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। জাতিসংঘ জানিয়েছে গত ২ মার্চ থেকে অনাহারে অন্তত ৩২৬ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আগামী ৪৮ ঘন্টার মধ্যে উপত্যকাটিতে ত্রাণ না পৌঁছালে ১৪,০০০ শিশুর মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এমন অবস্থায় গাজার মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, গাজায় নিরপরাধ শিশুদের ওপর চলমান বোমাবর্ষণ এবং মানবিক বিপর্যয় এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা সহ্য করা যায় না। ইতিমধ্যেই গাজায় হামলার তীব্রতা বাড়ানোয় ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। গাজায় নিরীহ শিশুদের উপর যেরকম নির্মমভাবে বোমাবর্ষণ করা হচ্ছে সেটি কোনোভাবেই সহ্য করার মতো পর্যায়ে নেই। ইসরায়েল গাজায় হামলায় যে তীব্রতা বাড়িয়েছে তা আমাদের ভীত করছে। আমি আবারও সেখানে দ্রুত যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে সেখানে অবিলম্বে ত্রাণ প্রবেশের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। গাজার মানুষজন না খেয়ে মারা যাবে, আমরা সেটা হতে দিতে পারি না। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে ইসরায়েলের সঙ্গে তারা রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়টি আবারও পর্যালোচনা করবে। এদিকে গাজায় যুদ্ধ এখনো চালিয়ে নেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সহযোগীদের জানিয়েছেন নেতানিয়াহুকে যেন বলা হয় তিনি যেন এই যুদ্ধ বন্ধ করেন। সৃষ্টি ঘটক, ৭১। ওদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী শুনানি চলাকালে সিনেটে প্রবেশ করে গাজার গণহত্যার প্রতিবাদ জানিয়েছেন এক আন্দোলনকারী। স্থানীয় সময় মঙ্গলবার হঠাৎই গাজা যুদ্ধ বন্ধের দাবিতেও আন্দোলনকারী চিৎকার করে ওঠেন। এতে সেখানে দেখা দেয় বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাথে সাথে তাকে বাইরে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। পরে গাজায় গণহত্যা নিয়ে প্রশ্নের সম্মুখীন হন রুবিও। সেনেটর ক্রিস ভ্যান হোরেন রুবিওকে প্রশ্ন করেন, মধ্যপ্রাচ্যে দফায় দফায় সফরে গিয়েও কেন তিনি গাজা যুদ্ধ বন্ধে, জিম্মিদের মুক্তির বিষয়ে বা গাজায় ত্রাণ প্রবেশে কোনো ভূমিকা রাখতে পারেননি। এর জন্য রুবিওকে ভোট দেয়া ভুল সিদ্ধান্ত ছিল বলেও আফসোস করেন ক্রিস ভ্যান হোলেন। শুনানিতে উঠে আসে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়টিও। রুবিও বলেন, কয়েক হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে এবং আরও হবে। এ সময় ভিসা কোনো অধিকার নয়, এটি একটি সুবিধা, এমন মন্তব্য করে রুবিও বলেন, কোনো বহিরাগত যুক্তরাষ্ট্রে প্রবেশ করে দেশের পররাষ্ট্র নীতিতে আঘাত হানার অধিকার রাখে না। এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য এবং মানব সেবা বিভাগ HHS হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত $60 বিলিয়ন ফেডারেল অনুদান বাতিল করেছে। হার্ভার্ডের বিরুদ্ধে অভিযোগ, এই বিশ্ববিদ্যালয়টি জাতিগত বৈষম্য এবং ইহুদি বিদ্বেষ দমন করতে ব্যর্থ হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে প্রতিষ্ঠানটির দ্বন্দ্ব আরও তীব্র হলো এই সিদ্ধান্তে। এক্সে দেয়া এক বিবৃতিতে HHS জানায়,
ক্যাম্পাসে বৈষম্য সহ্য করা হবে না। ফেডারেল তহবিল এমন শিক্ষা প্রতিষ্ঠানকেই সমর্থন দেবে যারা সব শিক্ষার্থী সুরক্ষা নিশ্চিত করে। এর আগে ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের জন্য নির্ধারিত $220 কোটি বেশি অনুদান স্থগিত করে। চলতি মাসের শুরুতে শিক্ষা বিভাগের সচিব লিন্ডা ম্যাকমাহন এক চিঠিতে জানান হার্ভার্ড গবেষণার জন্য আর সরকারি অর্থ পাবে না। বলেন এই বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষাকে উপহাসে পরিণত করেছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হার্ভার্ড আদালতের দ্বারস্থ হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা তথ্যে পাওয়া গেছে এমন ইঙ্গিত। সংবাদ মাধ্যম সিএনএনের একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে ইসরায়েলি নেতারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। এছাড়া মার্কিন সরকারের মধ্যেও মতবিরোধ আছে যে তারা শেষ পর্যন্ত হামলা চালাবে কিনা। তবে এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে বিস্তারিত। সাম্প্রতিক কয়েক মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার আশঙ্কা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার এই সিদ্ধান্ত ইসরায়েল চূড়ান্ত করেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। মার্কিন প্রশাসনের ভেতরেও বিষয়টি নিয়ে ভিন্ন মত রয়েছে যে শেষ পর্যন্ত ইসরায়েল হামলা চালাবে কিনা। সিএনএনের প্রতিবেদনে এক গোয়েন্দা সূত্র বলেছে, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এমন কোনো চুক্তি হয় যেখানে ইরান তার ইউরেনিয়াম মজুদ পুরোপুরি সরিয়ে না নেয়, তাহলে ইসরায়েলের হামলার আশঙ্কা আরও বেড়ে যাবে। দুই মার্কিন সূত্রে বরাতে সিএনএন আরও জানায়, ইসরায়েলের যেসব সামরিক তৎপরতা লক্ষ্য করা গেছে তার মধ্যে রয়েছে বিমান হামলার জন্য গোলাবারুদ সরানো এবং সাম্প্রতিক একটি বিমান মহড়া সম্পন্ন করা, যা ইসরায়েলে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত দেয়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে একটি কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে। সিএনএনের রিপোর্ট অনুযায়ী গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছে ইসরায়েলের উচ্চ পর্যায়ের নেতাদের ব্যক্তিগত ও প্রকাশ্য বক্তব্য, ইসরায়েলের সামরিক যোগাযোগে গোয়েন্দা নজরদারি এবং সামরিক প্রস্তুতি পর্যবেক্ষণের মাধ্যমে। অন্যদিকে মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার দাবি অতিরিক্ত এবং আপত্তিকর। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা ফলপ্রসূ হওয়া নিয়ে জানিয়েছেন নিজের শঙ্কার কথা। পরোক্ষ আলোচনা রাইসের সময়ও ছিল, তবে কোনো ফলাফল আসেনি এবং আমার মনে হয় না এখন কোনো ফলাফল আসবে। যদি যুক্তরাষ্ট্র সত্যি নিশ্চিত করতে চায় ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করবে না, তাহলে একটি চুক্তি সম্ভব। আমরা একটি কার্যকর সমাধানের জন্য প্রস্তুত। এদিকে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এমন খবর প্রকাশের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। মনিরুজ্জামান বাবু, ৭১। সিরিয়ায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে গৃহযুদ্ধ শুরু হতে পারে এবং দেশটি টুকরো টুকরো হয়ে যেতে পারে, এমন সতর্কতা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে কয়েকদিন আগে বৈঠকের পরে তথ্য জানিয়েছেন তিনি। রুবিও দেশটির সিনেটরদের এক শুনানিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের মূল্যায়ন হলো সিরিয়ার অন্তর্বর্তী সরকার যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে হয়তো কয়েক মাস নয় কয়েক সপ্তাহের মধ্যেই তাদের পতন ঘটতে পারে এবং পূর্ণাঙ্গ গৃহযুদ্ধ শুরু হতে পারে। এতে দেশটি টুকরো টুকরো হয়ে যেতে পারে বলেও আশঙ্কার কথা জানান রুবিও। সারা আগে আল কায়দার সঙ্গে জড়িত ছিলেন, তবে সশস্ত্র এই গোষ্ঠীর সঙ্গ ত্যাগ করে তিনি হায়াত তাহরির আল শাম নামে নতুন দল গঠন করেন। ট্রাম্পের এমন সিদ্ধান্তে সিরিয়ায় আবারও অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা তৈরি হয়, তবে এমন আশার মাঝেই গৃহযুদ্ধ আর সিরিয়া ভেঙে টুকরো টুকরো হওয়ার ব্যাপারে সতর্কতা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস জানিয়েছেন, ব্লকভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়েছেন। ইইউ এর সদর দপ্তর ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনার পর ইইউ এর পররাষ্ট্রনীতি প্রধান জানান, একটি নতুন অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ সিরিয়া পুনর্নির্মাণে ইইউ সিরিয়ার জনগণকে সাহায্য করতে চায়। কাল্লাস আরও বলেন, ইইউ গেল 14 বছর ধরে সবসময় সিরীয়দের পাশে দাঁড়িয়েছে আর তা অব্যাহত রাখবে। এক বিবৃতিতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এই রাজনৈতিক সিদ্ধান্ত ঘোষণা করে
ইউনিয়নটি এবং তারা বলেছে ইইউ আসাদের শাসনের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বজায় রাখবে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন তিনি সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেবেন। বলছিলাম, ভারতের ছত্তিশগড়ে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৬ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। টানা ৫০ ঘন্টা ধরে নিরাপত্তা বাহিনীর সাথে নারায়ণপুর বিজাপুর সীমান্ত এলাকায় মাওবাদীদের বন্দুকযুদ্ধ চলছে। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার কয়েকদিন আগে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু হয়। এর আগে মধ্য ভারতের ছত্তিশগড় এবং তেলেঙ্গানা রাজ্যের সীমান্তে মাওবাদী বিদ্রোহীদের ধরতে নিরাপত্তা বাহিনী ২১ দিন ধরে অভিযান পরিচালনা করে। ওই অভিযানে মোট ২২৪টি নকশাল আস্তানা এবং বাংকার ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তল্লাশির সময় শত শত বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। এই অভিযানে অংশ নিয়েছেন নিরাপত্তা বাহিনীর অন্তত ২৬,০০০ সদস্য। ওদিকে পাক ভারত নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক মহড়ার প্রদর্শনী চালিয়েছে ভারত। আধুনিক সরঞ্জাম দিয়ে নজরদারি অব্যাহত রেখেছে নয়াদিল্লি। ভারতের অমৃতসরে স্বর্ণ মন্দিরে হামলা চেষ্টা করার কথা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। একই সাথে চলমান সংঘাতে সফল নেতৃত্বের জন্য পাক সেনাপ্রধান আসিফ মুনিমকে ফিল্ড মার্শাল পদোন্নতি দিয়েছে পাকিস্তান। এছাড়া পাকিস্তানের সার্বভৌমত্বের সমর্থন করায় চীনকে প্রশংসাও করেছে ইসলামাবাদ। বাকিরা জানাচ্ছেন মাহফুজুর রহমান। পাকিস্তান সীমান্তে তীক্ষ্ণ দৃষ্টি ভারতীয় সেনাদের। ভারত পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর দেশ। সম্প্রতি যুদ্ধবিরতিতে রাজি হওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পরও থামেনি সীমান্তের চাপা উত্তেজনা। মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান সীমান্তবর্তী নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক মহড়া চালিয়েছে। একই সাথে আধুনিক অস্ত্রশস্ত্রের দক্ষতা প্রদর্শন করেছে তারা। পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক আক্রমণের সময় ব্যবহৃত অস্ত্রও সাংবাদিকদের ডেকে নিয়ে দেখিয়েছে ভারত। এসব অস্ত্র দিয়েই পাকিস্তানকে কঠোর জবাব দেওয়ার কথা জানিয়েছে ভারতীয় সেনারা। পাকিস্তান সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি কেবল সংখ্যায় নয়, বরং মনোবল এবং সামরিক উদ্যোগও ভেঙে দেয়া হয়েছে। তারা তাদের নিজস্ব জাতির কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে শত্রুদের হতাহতের প্রচুর তথ্য রয়েছে এবং প্রতিদিনই সে সংখ্যা বড় হচ্ছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর এসব আধুনিক সামরিক সরঞ্জামের মাধ্যমে নজরদারি চালিয়ে যাচ্ছে ভারত। আপনি দেখতে পাচ্ছেন ভারতীয় সেনাবাহিনীর অত্যাধুনিক স্থল ও আকাশ নজরদারির ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে আমরা দিনরাত নিয়ন্ত্রণ রেখার উপর ঈগলের মতো নজর রাখতে পারি। টহল এবং অ্যাম্বুশের মাধ্যমে আমরা নিশ্চিত করি নিয়ন্ত্রণ রেখা থেকে কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে। একই সাথে ৮ মে অমৃতসরের স্বর্ণ মন্দিরে বিমান হামলা প্রতিহত করার সময় পাকিস্তানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ধ্বংসাবশেষও দেখিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এসব ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে চীনের তৈরি A100 মাল্টিপুল লঞ্চ রকেট সিস্টেম, PL-15 এয়ার টু এয়ার মিসাইল এবং তুরস্কের ড্রোন। তবে এরই মধ্যে নয়াদিল্লির এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। এরপরও সাম্প্রতিক সংঘাতে সফল নেতৃত্বের জন্য পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতির অনুমোদন দিয়েছে পাকিস্তানের মন্ত্রিসভা। এদিকে পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে দৃঢ়ভাবে সমর্থন করায় চীনের প্রশংসা করেছেন পাক উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। দেশটির পররাষ্ট্র দপ্তর বলছে, বেজিং সফরে পাক ভারত সাম্প্রতিক উত্তেজনার পর আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে গভীর আলোচনা করেছেন দুই দেশের নেতারা। মাহফুজুর রহমান, ৭১। জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীন পাকিস্তানকে সমর্থন করবে বলে জানিয়েছে দেশটি। রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সাথে বৈঠকে একথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, পাকিস্তান আর ভারতের মধ্যে উত্তেজনার মধ্যেও তারা সংলাপ এবং শান্তিপূর্ণভাবে মতপার্থক্য মেটানোর উদ্যোগকে স্বাগত জানায়। বেইজিং সফরে থাকা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এর সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন ওয়াং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান হচ্ছে চীনের অত্যন্ত বিশ্বাসযোগ্য, দৃঢ় এবং নির্ভরযোগ্য বন্ধু এবং দুই দেশের সব পরিস্থিতিতে কৌশলগত সহযোগিতা আরও গভীর করা হবে। আর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে দুই দেশের নেতৃত্ব। জাপানের কৃষিমন্ত্রী তাকু এতো পদত্যাগ করেছেন। সম্প্রতি চাল নিয়ে তার একটি মন্তব্য ভোটার এবং আইন প্রণেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়, আর এর জেরেই বুধবার পদত্যাগ করেন তিনি। গত সপ্তাহে রাজনৈতিক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এতো বলেন, তাকে কখনো চাল কিনতে হয়নি, কারণ সমর্থকরা তাকে উপহার হিসেবে চাল দিয়ে থাকেন। গণমাধ্যমে এই মন্তব্য প্রকাশের পর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবার হাজির হব বিশ্বযোগ নিয়ে। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।